অভিনব হচ্ছে এক জামাই, তার শাশুড়ি তাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। তার শাশুড়ি শারমিলা অভিনবকে রান্নাঘর থেকে বের হতে দেখে তাকে লাঞ্ছিত করার চেষ্টা করে। আমার পা ব্যথা করছে, এসো এবং ধরো। আমার একটা জরুরি কাজে যেতে হবে, আমি আবার ফিরবো। হাই, তুমি এমন আচরণ করছো যেন একে কোনো হোটেল মালিকের সাথে দেখা করতে যাচ্ছ। তুমি তো খাবার ডেলিভারি করতে যাচ্ছ, আমি তোমাকে সেই টাকা দেব। অনন্যা ভিতরে আসে। এই কি শোরগোল? তুমি কেন চিৎকার করছো? আমার কি একা চিৎকার করার জন্য মাথা ব্যথা হচ্ছে? তোমার স্বামী এই বাড়িতে আমার গলার কারণ। তোমার দাদু তাকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে তোমার জীবন নষ্ট করেছেন। বলি তো, তাকে এই ঘর থেকে তাড়িয়ে দাও, সে অনর্থক। অভিনব, উনি যা বলেছেন তাই করো এবং চলে যাও। না অনন্যা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ফিরে এসে এটা করব। অভিনব বাড়ি ছেড়ে দ্রুত বেরিয়ে পড়ল। শারমিলার ক্রোধ বেড়ে গেল। ওকে ফিরে আসতে দাও। এই কুকুরটার একটা জায়গা আছে। যদি আমি এই ভিখারি কুকুরটাকে ঘর থেকে না তুলে ফেলি, আমার নাম শারমিলা নয়। অভিনব শারমিলা তার শাশুড়িকে কিভাবে সামলাবেন? তিনি কি শাশুড়ির কাছ থেকে পালিয়ে গেলেন? এরপর কি হলো? অভিনব চেন্নাই শহরের সবচেয়ে বড় হোটেল সাফায়ারে এলো। হেই, নিচু মানের, থামো। ঠিকানা বদলাতে এসেছো কি? কে তোমাকে ভুগতে দিল? বেরিয়ে যাও। অভিনবের পুরনো শার্ট, ছেঁড়া জুতা আর এই সব কিছুকে নিচু চোখে দেখল সিকিউরিটি। আমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছি, অনুগ্রহ করে আমাকে ঢুকতে দিন। তুমি আকরাম স্যারের সাথে দেখা করতে এসেছো? তুমি তো বাথরুম ধোয়ার যোগ্যও নও। তোমাকে দেখলেই বোঝা যায়, বেরিয়ে যাও। বেরিয়ে যাও। সিকিউরিটি গার্ডরা তাকে টেনে বের করে দিল। সেই সময় তার এক্স গার্লফ্রেন্ড বৈভবী ও তার নতুন বয়ফ্রেন্ড দেবও সেখানে এলেন। সিকিউরিটি, তোমরা তো শুধু তার মতো ভিক্ষুকদেরই খাবার দাও, তাই না? আমার মনে হয় ও হয়তো ক্ষুধার্ত, কিছু অবশিষ্টাংশ থাকলে ওকে দিয়ে দাও। ও হয়তো ক্ষুধার্ত। অভিনব বৈভবীকে দেখে যতই রাগ করুক সবকিছু লুকাল। বিশ্বাস হচ্ছে না বেবি, এই ভিক্ষুক কি তোমার এক্স বয়ফ্রেন্ড? দেবের কথায় অভিনব রেগে গেল। অভিনব একটি পদক্ষেপ এগোলে হোটেলের প্রবেশদ্বারে একটি বিলাসবহুল গাড়িটা এসে থামল। গাড়ি থামতেই হোটেলের সব গার্ড লাইন ধরে দাঁড়ালো। বিক্রমন হোটেল মালিক বিলাসবহুল গাড়ি থেকে নামলেন। হোটেলে ঢোকার সময় বিক্রমন সেখানে জমায়েত দেখলেন। তিনি সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করলেন, লবিতে কি গোলমাল? স্যার, ও আপনাকে দেখতে চাইছিল, আমি এখনই সাফ করে দিচ্ছি স্যার। আমি কতবার বলেছি এভাবে লোক ঢুকতে দাও কি করে? তাকে ধরে বাইরে ফেলে দাও। আকরামের কথা শুনে সিকিউরিটি গার্ডরা যখন তাকে টেনে বের করছিল, অভিনবের হাতে থাকা আংটিটি আকরামের নজরে পড়ল। সিকিউরিটি, সিকিউরিটি, ওর হাত থেকে তোমরা হাত নামাও। এরপর যা ঘটনা ঘটল সবাইকে তাক লাগিয়ে দিল। টাইগার, আকরাম আংটিটা দেখে অভিনবের সামনে হাঁটু গেড়ে বসলেন। টাইগার, এটা কি তুমি? আমি তোমাকে ঠিকমতো চিনতে পারিনি টাইগার। শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী কারো এক জিনিসের জন্য অভিনবের পায়ে নত হলেন।
অভিনবের আংটির পেছনে কি রহস্য? সেই রহস্য কি সকলের সামনে উন্মোচিত হবে? পরের দিন অভিনব অনন্যার অফিসে দুপুরের খাবার দিতে গেল। অফিসটি খুব ভিড়ভাড় ও উত্তেজিত ছিল। সেই সময় প্রবেশপথের টিভিতে ব্রেকিং নিউজ! সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে। যদি তারা সংখ্যাগুলো ভালো দেখাচ্ছে না। যদি এভাবেই চলতে থাকে কোম্পানি দেউলিয়া হয়ে যাবে। আমাদের হাতে বেশি সময় নেই। চিরাগ, অনন্যার বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। অনন্যার দাদু হারদেব পাল সিংহের বুদ্ধিতে তিনি কোম্পানিটি তুলে নিয়েছিলেন। এরপর বন্ধু চিরাগ অংশীদার হিসেবে এসেছিলেন এবং তিনি অনন্যাকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিলেন। কিন্তু তার আগে কোনো অজানা কারণে অনন্যাকে এই গরিব ডেলিভারি বয় অভিনবের সাথে হারদেব পাল সিং বিয়ে করে দেন। অনন্যা অনেক কষ্টে আছেন। সেই সময় কোম্পানির সিএফও কার্তিক তার সাথে কথা বলে। অনন্যা, কোনো বিনিয়োগকারী আমাদের টেন্ডার ফাইনাল করতে সাহায্য করছে না, আর ব্যালেন্স শিটও ঠিক দেখাচ্ছে না। যদি এভাবেই চলে কেউ আমাদের কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে আটকে পারবে না। কার্তিক, শুধু আমি জানি আমার দাদু এই কোম্পানি তৈরি করতে কতটা পরিশ্রম করেছেন। সেটা 1 মিনিটে কিভাবে ঘটে? তুমি কি কোম্পানিটা এভাবে ছেড়ে যেতে পারো? তুমি কি বলছো বোঝো? তুমি এভাবে ছেড়ে যেতে পারবে না। কেউ তো দয়া করে কিছু করো। অনন্যা, তোমার দাদা একবার আমাকে পুরনো এক শক্তিশালী সহযোগীর সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন। আমি কি তাদেরকে বিনিয়োগ করার জন্য বলি? ওহ না স্যার, অনুগ্রহ করে এখানে অতীতের কিছু আপডেট নিয়ে আসবেন না। এই সংবাদ শুনলে কেউই আমাদের কোম্পানিতে বিনিয়োগ করবে না। কার্তিক, তোমার প্ল্যানটা শুনি। রবি কুমার অনন্যার দাদুর পুরনো বন্ধু হারদেব পাল সিংয়ের সময় থেকেই এই কোম্পানিতে কাজ করে আসছেন। হারদেব পাল সিং থাকা অবস্থায় তিনি কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের একটি বড় অংশে ছিলেন, কিন্তু এখন তিনি এখানে কেবল নামমাত্র অ্যাডভাইজার কাজ করেন। গুড মর্নিং লোবো। চুপ করো। কি লোবো, আজ অফিসটা এত ব্যস্ত কেন? তুমি সব সময় বাড়িতে চাকরের মতো কাজ করো। তুমি খবর দেখছো না? তুমি যে এত বড় শিল্পপতির জামাই, তুমি কি তোমার ব্যবসা নিয়ে ভাবতে পারো না? ব্যবসা সম্পর্কে যতটা জানি তা যথেষ্ট। কি হয়েছে? টিভি দেখো। ব্রেকিং নিউজ! সরকার টেন্ডার পাওয়ার পরও অর্থের অভাবের কারণে এখনো ব্যবসা শুরু না করা ভেদিকা ইন্ডাস্ট্রিজকে অভিযোগের মুখে পড়তে হয়েছে। হ্যাঁ ম্যাম, আমি এখনই আসছি। আমার কাছে ফাইল আছে, আমি নিয়ে এসে দিচ্ছি। ওকে ম্যাম। লোবো, অনন্যা কোথায়? আমাকে কনফারেন্স রুমে ফাইলগুলো দিতে হবে অনন্যা ম্যামের কাছে। অনন্যা কোথায়? অনন্যা কোথায়? তুমি লাঞ্চ ব্যাগটা এখানেই রেখে দাও এবং চলে যাও। হে অভিনব, অভিনব! অনুমতি ছাড়া অভিনবকে ঢুকতে দেখে সবাই অবাক হয়ে গেল। কেবল তাই নয়, সবাই জানে অভিনব হলো ওই অকেজো জামাই যে শাশুড়ির ঘরে থাকে। আমার তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে হবে। অভিনব, বেরিয়ে যাও। অনন্যা, আমি এই সমস্যাটা সমাধান করতে পারি। আমার একটা আইডিয়া আছে, আমাকে 5 মিনিট দাও। হেই, এখানে কি চলছে? মপিং করার লোকেরা কি ব্যবসার আইডিয়া দিতে এসেছে? আমি জানতে চাইছি তুমি ব্যবসা সম্পর্কে কি জানো। অনন্যা, আগে ওকে চাকরি থেকে বের করে দাও। ও সব সমস্যার কারণ। তোমার সাহস কিভাবে হলো? সিকিউরিটি, ওকে বাইরে বের করে দাও। স্যার, বাইরে যান। তখন লোভ এবং চিরাগকে সে অনুরোধ করল। স্যার, অনুগ্রহ করে শান্ত থাকুন। আমি এই ব্যাপারটা দেখে নেব। তুমি ফাইল এনেছো? আমাকে দাও। আমি ফিরে এলে ওকে এখানে দেখতে চাই না। রাগ করে চিরাগ কনফারেন্স রুমে ফিরে গেলেন। ওকে ছেড়ে দাও। তুমি কি জানো ও কে? ও চোর না, ও তোমাদের অনন্যা ম্যাডামের স্বামী। ভুলে গিয়েছো? বেরিয়ে যাও। দুঃখিত ম্যাম। ধন্যবাদ লোবো। ভালো হতো যদি ভেদিকা আর তার মা তোমার মতো ভালোবাসা দিত। তুমি কেন এভাবে বলো অভিনব? আমার সঙ্গে এসো এখনই। অভিনব,
ভুল বুঝবে না, তুমি একজন ডেলিভারি বয় এবং একজন হাউসব্যান্ড। তুমি কি করে এত বড় কোম্পানিকে সংকট থেকে বাঁচাতে পারবে? আমি জানি না কিভাবে লোবো, কিন্তু আমাকে এই কোম্পানিটা বাঁচাতে হবে। এটা জরুরি। আমার এই কোম্পানির শেয়ার হোল্ডারদের তালিকা দরকার। আমি এমন একজন ভালো মানুষের কোম্পানি নষ্ট হতে দেব না। এটা কি হচ্ছে অভিনব? তুমি কি আমার সঙ্গে খেলছো? তুমি তো সবকিছু দেখছো যা ঘটছে। তুমি যে সব ফাইলের কথা জানতে চাইছো সেগুলো কনফারেন্স রুমে আছে, চাইলেও আমি ভিতরে ঢুকতে পারি না। অভিনব, একজন আছেন, তিনি অবশ্যই তোমাকে সাহায্য করতে পারবেন। কে সেটি ম্যাডাম? রবি কুমার স্যার। তিনি আনান্নার দাদুর খুব কাছের ব্যক্তি। তিনি হরদেব পাল সিংহর খুব নিকটবর্তী। রবি কুমার একজন চেইন স্মোকার। তিনি প্রতি ঘন্টায় একবার বাইরে সিগারেট খেতে বের হন। তুমি এখানে অপেক্ষা করলে তুমি তার সাথে কথা বলে তাকে বোঝাতে পারবে। আমি খুব নিশ্চিত তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। দেরি হচ্ছে অভিনব, আমি এখনই যাচ্ছি। নমস্কার মিনিস্টার স্যার, কেমন আছেন? অভিনব স্যার, তুমি আমাকে ফোন করেছো? তোমার ফোনের জন্য আমি কৃতজ্ঞ। স্যার, এটা কিছু না, আপনি দয়ালু। আমি আপনার কাছ থেকে একটা ছোট উপকার চাইছি। আপনি আমাকে সাহায্য করবেন? তুমি কি করতে বলবে বলো। কিভাবে একজন দরিদ্র ডেলিভারি বয় অভিনব এমন একজন মন্ত্রীর সঙ্গে পরিচিত? কিভাবে মন্ত্রী অভিনবকে জানেন? তিনি কিভাবে একটি পরিচিত ব্যক্তির মতো কথা বলছেন? মন্ত্রী সাহেব, আমি আপনাকে 10 মিনিটে কল দেব। ধন্যবাদ। রবি কুমার স্যার, ইন্ডিয়াজ নাম্বার 1 প্রাইভেট কোম্পানি ইগন প্রাইভেট লিমিটেড। যদি তারা অনন্যা ইন্ডাস্ট্রিজে বিনিয়োগ করে তাহলে কেমন হবে? কি ইগন প্রাইভেট লিমিটেড? স্বপ্ন দেখিও না অভিনব, তারা আমাদের কোনো সম্মান দেয় না। স্যার, হয়তো আপনি পারবেন না, কিন্তু আমি পারবো। অভিনব রবি কুমারকে একটি সহজ কথা বলল। রবি কুমার শুনে হতবাক হলেন। রবি কুমার তৎক্ষণাৎ অভিনবকে কনফারেন্স রুমে নিয়ে গেলেন। হেই, নিচু মানের, এখনো কি চলে যাওনি? চিরাগ, ভদ্রতা রাখো। অনন্যা, অভিনবকেও একটা সুযোগ দাও। ওর একটি ভালো পরিকল্পনা আছে। এখানে কতটা সিরিয়াস অবস্থা চলছে, আর তুমি একজন জোকার নিয়ে এসে আমার সঙ্গে মজা করছো? তোমার কথায় খেয়াল রাখো, আমার এই কোম্পানিতে অভিজ্ঞতা তোমার বয়সের চেয়েও বেশি। অনন্যা, আমি যা শুনেছি অভিনব বলেছে তার একটি ভ্যালিড প্ল্যান আছে। হ্যাঁ, তোমার মতো করে সব করতে পারবে না। দুজনের মধ্যে তর্ক চলছিল। অনন্যা কিছু একটা ভেবে বসেছিল। তার দাদুর কথা মনে পড়ল। অনন্যা, এটা ভালো করে জেনে রেখো, অভিনব তোমার জন্য একটি ভালো স্বামী হবে। যদি তুমি বা আমাদের কোম্পানি কোনো সমস্যায় পড়ে, অভিনব সেটি সমাধান করে আমাদের রক্ষা করবে। অনন্যা তর্ক দেখে রেগে গেলেন। বন্ধ করো চিরাগ, ভুলে যেও না আমি এই কোম্পানির মালিক। এখানে সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার আছে। অভিনব, বসো এবং আমাকে তোমার প্ল্যান বলো। সারবেশ খুশি হয়েছিল বেদিকাকে কিশোরের প্রতি রাখতে দেখে। রবি কুমার অভিনবকে নিজের পাশে ডাকলেন। আনন্যা, আমি এই আর্থিক সংকট সমাধান করব, কিন্তু তার আগে শেয়ার হোল্ডারদের বিবরণ এবং ব্যালেন্স শিট দেখতে চাই। এটা বেশি হচ্ছে। আমরা কিভাবে কোম্পানির বিবরণ একজন অপরিচিতকে দেব? কার্তিক, ল্যাপটপটা আমাকে দাও। অনন্যা, বোকাটার কথা শুনছো? শুধু ল্যাপটপটা দাও কার্তিক। আর চিরাগ, তুমি কেন তোমার ভাষা নিয়ন্ত্রণ করো না? অভিনব আমার স্বামী, এটা ভুলে যেও না। 2 বছরের মধ্যে প্রথমবার অভিনব অনন্যাকে আরেকজন পুরুষের সাথে ঝগড়া করতে দেখছে। অনন্যা, আমি এই স্টেটমেন্টগুলোতে অনেক অনিয়ম দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগকারীরা ছেড়ে যাওয়ার প্যাটার্ন। শুধু তাই নয়,
আমার ব্যালেন্স শিটে লেনদেন নিয়ে সন্দেহ আছে। হেই, বাজে কথা বলো না। এটা বলো, তুমি কিভাবে কোম্পানি বাঁচাতে যাচ্ছ? এই শেয়ার হোল্ডারদের কিভাবে নিয়ন্ত্রণ করতে যাচ্ছ? অনন্যা, আমি চাই কোম্পানির শেয়ারগুলো পুনঃক্রয় করতে। চমৎকার আইডিয়া। তুমি কি ভাবছো অভিনব? তুমি কি ভেবেছিলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব না? অভিনব, আমাদের কাছে এত ফান্ড কোথা থেকে হবে? আমাকে একটা কল করতে দাও। অভিনব তার ফোনে একটি নম্বর ডায়াল করল। তিনি যে ভঙ্গিতে কথা বলছিলেন তা শুনে অনন্যা সহ সবাই হতবাক। কার্তিক এবং চিরাগ চরমভাবে চমকে গেল। হ্যাঁ মিস্টার রত্না, এখন যা বলবো মনোযোগ দিয়ে শোনো। ইগন প্রাইভেট লিমিটেড ইন্ডাস্ট্রিজকে এখনই অনন্যা ইন্ডাস্ট্রিজে 500 কোটি টাকা ট্রান্সফার করতে হবে। তারপর পাবলিকভাবে ঘোষণা করতে হবে যে ইগন ইন্ডাস্ট্রিজ এবং অনন্যা ইন্ডাস্ট্রিজ একত্রিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখনই আহুজা কর্পোরেশনের সমস্ত শেয়ার সম্পূর্ণভাবে কিনে ফেলো। ওকে, আমি পরে তোমাকে আবার কল করব। অভিনব, তুমি কে? অভিনব অনন্যাকে হাসি নিয়ে দেখল, কিন্তু ওর কাছ থেকে কোনো উত্তর পেল না। কিভাবে একজন ব্যক্তি যে হাউসব্যান্ড হিসেবে বসবাস করছে এত চতুরভাবে ব্যবসা চালিয়ে ইগন প্রাইভেট লিমিটেডকে তার কোম্পানির সাথে মার্জ করতে পারল? দরিদ্র ডেলিভারি বয় সার্বেশ কিভাবে সে দেউলিয়া অনন্যা ইন্ডাস্ট্রিজকে 500 কোটি টাকা বিনিয়োগে সাহায্য করল? একজন মানুষ যিনি পরিবারের জামাই হিসেবে দাসের মতো কিভাবে ভারতের সবচেয়ে বড় কোম্পানিকে বেদিকা ইন্ডাস্ট্রিজের সঙ্গে মার্জ করালেন? তুমি কি সত্যি মনে করো আমার বালরাজজির সঙ্গে দেখা করা উচিত? বালরাজের নাম শুনেই সে এখনও কাঁপছিল। আকরামও তার নার্ভাসনেস বুঝতে পেরেছিল। বালরাজজি? শুধু বালরাজ? তুমি তো টাইগার বন্ধু, আর জঙ্গলের সব প্রাণী টাইগারের নামের পরে জি লাগায়, কিন্তু টাইগার কখনো কোনো প্রাণীর নামের পরে জি লাগায় না। সন্ধ্যায় দেখা হবে, বাই। আকরামের মুখ থেকে এই কথা শুনে অভিনবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে নিজেকে এমন এক টাইগার মনে করল যে খাঁচা থেকে বেরিয়ে জঙ্গলে প্রবেশ করেছে। পুরনো অফিস ছেড়ে অভিনব বাড়ি ফিরে এলো। সে মনে করতে পারছিল না শেষ কবে এমন করে নিজের বিছানায় আরাম করে শুয়েছিল। অর্ডারটা তো মাত্র 500 ছিল, তাহলে আপনি আমাকে 1000 কেন দিলেন? তোমরা ডেলিভারি ছেলেরা খুব কষ্ট করে কাজ করো বন্ধু। এই 500 টাকা তোমার টেপ। এদিকে অভিনব মনোযোগ দিয়ে পিৎজা বক্সটার দিকে তাকিয়েছিল। সে মনে করতে পারছিল না শেষ কবে পিৎজা খেয়েছিল। আজ সে বুঝতে পারল বৈভবী আর নিজের জন্য একটা বাড়ি কেনার জন্য সে কত ইচ্ছেকে ত্যাগ করেছিল, কিন্তু এখন সে আর থামবে না। সন্ধ্যায় অভিনব হোটেল স্যাফায়ারে যাবার জন্য প্রস্তুতি নিতে শুরু করল। সে একটি ধূসর শার্ট আর কালো প্যান্ট পরল। অভিনবের পরার জন্য এর চেয়ে ভালো কিছু ছিল না। বাইরে থেকে হোটেলটা দেখেই সে হতবাক হয়ে গেল। এত বড় হোটেল সে আগে কখনো এত কাছ থেকে দেখেনি। থামো। ভিতরে কোথায় যাচ্ছ? আমি ভিতরে যাচ্ছি। কি সমস্যা? ভিতরে যেতে চাও? কি মনে করছো আমি তোমাকে ভিতরে ঢুকতে দেব? আমি কেন ভিতরে যেতে পারবো না? চিফ সিকিউরিটি অফিসার তার পোশাক দেখে তাকে বিচার করছে। শোনো, তোমাদের মতো লোকদের আমি খুব ভালো করে চিনি। অযথা নাটক করো না, এখান থেকে চলে যাও। তুমি আমাকে কিভাবে চেনো? তুমি কি আমার আত্মীয়? আমি যখন ভিতরে যেতে এসেছি তখন ফিরে যাব কেন? এই হোটেলটা কি তোমার বাবার? বলো। এটা শুনে অভিনবের রাগ চড়ে গেল, কিন্তু সে রাগে কিছু করল না। লোকজনের নজর না টানার জন্য সে নিজেকে শান্ত রাখল। অভিনব 2 কদম পিছিয়ে গিয়ে ফোন বের করে আকরামকে কল করল। হ্যাঁ টাইগার, কোথায় আছো? আমি হোটেলের এন্ট্রান্সে আছি। আকরাম, আমাদের টেবিল নম্বর কি? টেবিল নম্বর? ওহ, এই হোটেলটা আমারই। টেবিল বুক করার দরকার নেই, তুমি ভেতরে গিয়ে আরামে বসো, আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমি ভেতরে যেতে পারছি না। এখানে একটা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। সে বলছে আমার মতো লোকদের ভিতরে ঢুকতে দেয় না। এই বোকাটাকে, তুমি একটা কাজ করো, আমি মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাচ্ছি, তুমি অপেক্ষা করো, ঠিক আছে? আর এই অফিসারের জন্য আমি দুঃখিত। ঠিক আছে, কোনো সমস্যা নেই। কেন এত হিরো হতে যাচ্ছিলে? আমি তো বলেছিলাম তোমাকে ভিতরে ঢুকতে দেব না।
তুমি প্রধানমন্ত্রীকে ফোন করলেও না। বুঝেছো? এখন এখান থেকে বেরিয়ে যাও। ওহ, দেখ তো তোমার ওই অকেজো এক্স। চলো ওকে নিয়ে একটু মজা করি। আমি ওকে কখনো আমার বয়ফ্রেন্ড বলেই মানিনি। তাছাড়া আমি আমার স্ট্যান্ডার্ডের নিচে লোকদের সঙ্গে কথা বলি না, বয়ফ্রেন্ড বলবো? কিন্তু এই ছোট লোকটা তোমাকে একটা উপদেশ দিতে চায়। মানুষের পরিচয় তার জিহ্বা দিয়েই বোঝা যায়। জিহ্বা সামলে কথা বলো, নইলে একদিন ওই জিহ্বাটাই তোমার জীবন নিয়ে নেবে। ওয়াও, কি কথা! হাততালি দাও, খুব ভালো। তাহলে নিজের পা কেন সামলাতে পারলে না? এখানে কেন চলে এলে? নেশা করেছো নাকি? একরাম আমাকে এখানে ডেকেছে। ও হ্যাঁ, মনে পড়ল। আকরাম স্যার সেদিন বলেছিল তুমি নাকি তার এক ড্রাইভারের ছেলে। তাহলে কি বাবার জায়গায় ড্রাইভারের চাকরি চাইতে এসেছো, তাই তো? ঠিকই, কিন্তু তোমার মতো গরিবকে তো ড্রাইভার হিসাবেও রাখবে না। তুমি এসে পড়েছো, মানে তোমাকে ডাকা হয়নি? নিজেই ভিখারির মতো চলে এসেছো। ভিখারির মতো? আমি নিজে আসিনি, আকরাম আমাকে এখানে ডেকেছে। আমি তো আগেই জানতাম লোকটা পাগল। ঠিক তখনই একটি চকচকে কালো দামি গাড়ি এসে থামল। সবাই গাড়িটার দিকে তাকালো। গাড়ি থেকে আকরাম নামলো, আর তার সঙ্গে ছিল আরেকজন লোক। সে ছিল লম্বা, সুগঠিত আর শক্তপোক্ত। সে আর কেউ নয়, বলরাজ। সে একটি খুবই নামী পোশাক কোম্পানির মালিক এবং দ্য মাফিয়া কিংয়ের এক শক্ত স্তম্ভ। তাকে দেখে অভিনবের চোখ বড় হয়ে গেল। বলরাজ সম্পর্কে সে আগে থেকেই শুনেছিল। তুমি কি সত্যিই মনে করো আমার বলরাজজির সঙ্গে দেখা করা উচিত? সে তাকে ছবিতে দেখেছিল, কিন্তু ছবিতে দেখা আর সামনে থেকে দেখা এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার মনে প্রশ্ন জাগল, বলরাজ কেন তার সঙ্গে দেখা করতে চাইছে? এখানে কি হচ্ছে? সরি স্যার, কিন্তু এই লোকটা আমাকে আর কাস্টমারদের খুব বিরক্ত করছিল। আমি এই চোরটাকে ভিতরে ঢুকতে দিচ্ছিলাম না, তাই ও এখানে ঝামেলা করছে। তোমার সাহস কি করে হয় ওকে চোর বলার? তুমি কে ওকে ভিতরে ঢোকা থেকে আটকাবে? তোমার বাবা কি এই হোটেল খুলেছে? ও আমার অতিথি, আর আজকের পর যদি তোমাকে এই হোটেলের আশেপাশে দেখি, তোমার পা ভেঙে দেব। এখান থেকে চলে যাও। সরি স্যার। সরি টাইগার, এই বোকাটার জন্য। আসলে আজকাল ছোট মানুষই ছোট মানুষের শত্রু হয়ে যাচ্ছে। চলো ভেতরে যাই। আকরাম ইশারা করলো অভিনবকে তার সঙ্গে ভিতরে আসতে। অভিনব আকরামের পেছনে পেছনে হাঁটছিল। সে অনুভব করছিল ভারী পায়ের শব্দে বলরাজও তার পেছনে আসছে। কিছুক্ষণ পর তারা হোটেলের একটি বিলাসবহুল ঘরের বাইরে এসে পৌঁছালো। ভিতরে ঢোকার আগে হোটেলের ম্যানেজার এসে বলল, গুড ইভিনিং স্যার, ওয়েলকাম স্যার। আপনাদের জন্য কিছু আনবো? একটা কাজ করো, এখানে যত ধরনের লিকার আছে তার একটা লিস্ট আমাকে দাও। শিওর স্যার, কিন্তু স্যার যদি আপনার আপত্তি না থাকে, আমি আমাদের হোটেলে থাকা সব লিকারের নাম জানি। আমাদের কাছে টেকিলা আছে 5 লাখ টাকা, ভডকা 8 লাখ টাকা, হুইস্কি 1 লাখ টাকা, আর জিন আছে 12 লাখ টাকা স্যার। আপনি কি নিতে চান? গ্রেট। ব্যাপারটা হলো আজ আমার কাছে খুব স্পেশাল গেস্ট আছে, তাই সবচেয়ে দামিটা পাঠাও আর বাকি সব কিছুই পাঠাও। শিওর স্যার, আমি আপনাদের জন্য সেরা লিকার নিয়ে আসছি। গুড ইভিনিং স্যার। আকরাম, হোটেলটা তোমার, অ্যালকোহলও তোমার, তবুও তোমার ম্যানেজার তোমাকে অ্যালকোহলের দাম বলছে, যখন তুমি যে কোনোটা নিতে পারো। কারণ বন্ধু, আমি দিনের হিসেব করে অ্যালকোহল অর্ডার করি, আর আজকের দিনটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আসলে আমাদের সবার জীবনের জন্য। তাই আজ আমরা তিনজনই দামি অ্যালকোহল নেব। তো চল উপভোগ করি। ওকে, কাম, লেটস এনজয়। এখন এখানে তোমার পরিচয় লুকানোর দরকার নেই। এই ঘরটাও প্রাইভেট আর সবচেয়ে সেফ। বসো। ঘরটা ছিল ভীষণ বিলাসবহুল। তিনজনই বসে পড়ল। অভিনব খুব মনোযোগ দিয়ে বালরাজকে লক্ষ্য করছিল। বালরাজ
আজ আমি তোমাকে এখানে ডেকেছি খুব গুরুত্বপূর্ণ একটা খবর দেওয়ার জন্য। আমরা সঞ্জয়ের ছেলে টাইগারকে খুঁজে পেয়েছি, কিন্তু সে এখন আন্ডার কাভারে আছে, তাই বাইরে তোমার সঙ্গে পরিচয় করাতে পারিনি। Excuse me, sir. Your snacks and drinks. Sure. Cheers. Cheers. তাহলে এই হলো টাইগার? হ্যাঁ, এটাই আমাদের টাইগার। আমি চেয়েছিলাম ও যেন আমাদের টিমের বড় আর গুরুত্বপূর্ণ সদস্যদের সঙ্গে দেখা করে, আর দেখা করার পর আমরা যে পথে এগোচ্ছি সেই পথে আমাদের নেতৃত্ব দেয়। ক্ষমা করো বন্ধু, কিন্তু আমি একটু হাসছি। কি হলো, সব কথা তুমিই বলছো? আমাদের টাইগার কি বোবা? বলরাজ, টাইগার সম্পর্কে এভাবে কথা বলা উচিত নয়। ক্ষমা করো বন্ধু, ক্ষমা করো। তোমার এই সাহসটা আমার ভালো লেগেছে। ওকে, তুমি বস হতে পারো, কিন্তু ভুলে যেও না তুমি কার সামনে বসে আছো। আমি টাইগার। টাইগার না চুপ করে থাকে, না নরমভাবে কথা বলে। টাইগার সরাসরি গর্জন করে। তাহলে তুমিই টাইগার? ওকে টাইগার, বলো তো, এত বছর তুমি কোথায় ছিলে? এমন নয় তো যে এত বছর পর হঠাৎ এসে আমাদের মাথার উপর বসে পড়বে আর আমরা মেনে নেব তুমি টাইগার। এটা কি কোনো মজা? তাই তো বলেছিলাম আকরাম। আর যে সিংহাসনের কথা বলছো, সেটা দখল করা হয় না, সেটা অর্জন করতে হয়, বুঝেছো? আমি খুব ভালো করেই জানি ছিনতাই আমার রক্তে নেই। এত বছর আমি কোথায় ছিলাম, কি করছিলাম, এসব বোঝানোর সময় আমাদের নেই। আর আমি টাইগার কিনা সেটা নিয়ে ওকে, তুমি পথ দেখাও, আমি প্রমাণ করে দেব। ব্রাভো! এই কথাটাই আমি শুনতে চেয়েছিলাম। আকরাম হাসি নিয়ে অভিনবের দিকে তাকালো। তার চোখে অভিনবের জন্য গর্ব স্পষ্ট ছিল। অভিনব তার কল্পনার থেকেও বেশি ভয়ঙ্কর ছিল, কিন্তু বালরাজের কপালের ভাঁজ তখনও কাটেনি। তার চোখ বলছিল এত সহজে সে অভিনবকে টাইগার হিসেবে মেনে নেবে না। যাই হোক, পুরো গ্রুপে বলরাজ যদি কোনো কিছুর জন্য পরিচিত হয়ে থাকে, সেটা হলো তার জেদ। সে মেনে নিতে পারছিল না যে আগামীকাল একটা ছেলে তার উপর রাজত্ব করবে। শুধু আকরামের প্রশংসা যথেষ্ট নয় প্রিয়, আর আমি এখনো মেনে নিইনি যে তুমি টাইগার। তুমি বলেছ তুমি প্রমাণ করতে পারো যে তুমি টাইগার, তাই তো? ওকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করতে চাই। তুমি কি বলছো? রিল্যাক্স আকরাম, রিল্যাক্স। চলো ফাইট করি। যদি তুমি জিতো, আমরা মেনে নেব তুমি টাইগার, কিন্তু যদি হারো, তাহলে আমাদের কাছ থেকে কিছু টাকা নিয়ে গুরগাঁও থেকে অনেক দূরে কোথাও গিয়ে সেটেল হয়ে যেও। বলরাজ, তুমি কি বলছো? এটা ঠিক নয়। চলো ফাইট করি। কবে ফাইট করতে চাও? এটা শুনে বালরাজের মুখে একটা হাসি ফুটে উঠল। আকরাম হতবাক হয়ে গেল। এরপর কি হবে? সত্যি কি ফাইট হবে? অভিনব কি বালরাজকে হারাতে পারবে?
না টাইগার, থামো। তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। ব্যাস, আমি যা করছি নিজের ইচ্ছেতেই করছি। আজ বালরাজ আমার সঙ্গে সরাসরি কথা বলছে, আমি চাই না কালকেও আমার পেছনে কথা বলুক। অভিনবের চোখে যে তীব্রতা আকরাম দেখেছিল, ঠিক সেই একই দৃষ্টি সঞ্জয়ের চোখেও একদিন ছিল। আকরাম গভীর নিঃশ্বাস নিল এবং সবকিছু ঈশ্বরের ওপর ছেড়ে দিল। প্রায় 1 ঘন্টা পরে বলরাজ তার ব্যক্তিগত আরিনাতে অভিনব আর আকরামকে নিয়ে পৌঁছাল। এটাই সেই আরিনা যেখানে বলরাজ প্রায়ই লড়াই করত। সেই বিশাল আরিনাতে 3 জন ছাড়া আর কেউ ছিল না। আর একবার ভেবে দেখো, আজ পর্যন্ত এই রিংয়ে আমি কখনো হারিনি। এই রিংয়ে তুমি আজ পর্যন্ত হারনি একটাই কারণে, আজকের আগে তুমি কখনো সঞ্জয়ের ছেলে টাইগারের মুখোমুখি হওনি। তাহলে আকরাম, তুমি কাকে বেট করছো? আমাকে না ওকে? বোকার মতো কথা বলো না। টাইগার যখন সামনে দাঁড়িয়ে আছে তখন অন্য কারোর উপর বেট করা কি সম্ভব? ভালো করে ভেবে নাও, তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে। তুমি আর মুখ দেখাতে পারবে না। ফাইট শুরু করা যাক। অভিনব মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল। বালরাজ ছিল ভারী গড়নের, আর অভিনব ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল। ফাইট শুরু হল। বালরাজ যখন প্রথম পাঞ্চটা অভিনবের দিকে ছুঁড়ে মারল, অভিনব মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল। আর একটা কথা সব সময় মনে রেখো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে। তোমাকে ফাইট করতেই হবে, বুঝেছো টাইগার? এটা কাকে নিয়ে এসেছে? এই ছেলে আমাদের উপর রাজত্ব করবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে কেউ এসে নিজেকে টাইগার বললেই আমরা মেনে নেব। একদমই না। কাম অন। বলরাজের পাঞ্চটা অভিনবের নাক ভেঙে দেওয়ার মতো ছিল, কিন্তু তার আগেই অভিনব নিজের নিয়ন্ত্রণ ফিরে পেল এবং ঝুঁকে পড়ল। বলরাজের পাঞ্চটা ফাঁকা বাতাসে লাগলো, আর সে ঘুরে অভিনবের দিকে তাকালো। এবার অভিনব পুরোপুরি সিরিয়াস। ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল। এবার বলরাজ রেগে গেল। সে আবার অভিনবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল। বলরাজ নিজেকে সামলাতে পারল না। হে বালরাজ, সারেন্ডার করে দাও। নিজের রেকর্ড নষ্ট করছো কেন? বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো। বলরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের দিকে। অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো। শেষে অভিনব বলরাজকে ছেড়ে রিংয়ের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়ালো। বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় কাতরাতে লাগলো। আকরাম, আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল, কিন্তু তবুও সে হাসল আর অভিনবকে জিজ্ঞেস করল, এসব তুমি কোথায় শিখলে? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে? আজকের পার্টি আমার তরফ থেকে। বালরাজ, এভাবে বললে হয় না। বলতে হবে, টাইগার জি, উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি? উইল ইউ পার্টি? এভাবে। টাইগার জি, আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে? পার্টি করব? ওকে, রাইট। কেন নয়? অনন্যা, শোনো, আমার বাবা মা এসে গেছেন। যা কিছু হয়েছে সব তারা জানেন। তারা তোমার সঙ্গে দেখা করতে চান। এক্ষুনি বাড়ি চলে আসো। কি এক্ষুনি? হ্যাঁ, এত অবাক হওয়ার দরকার নেই। এবার তুমি তোমার কাজের ফল ভোগ করো। বাই দ্য ওয়ে, আকরাম। আকরাম, বলরাজ, আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমার ইনলজ হাউস। ইনলজ? তুমি কবে বিয়ে করলে? এটা অনেক বড় গল্প, অন্য কোনো দিন বলবো। সব ঠিক তো? মাউন্টিকে কি ফোন করে জানানো উচিত নয়? না বালরাজ, আপাতত ওর আসল পরিচয় কাউকেই জানানো উচিত নয়। কেউ যেন না জানে যে টাইগার ফিরে এসছে, ঠিক আছে?
মাউন্টি যা করছে ওকে সেটাই করতে দাও। আমি তাহলে যাচ্ছি। আর আকরাম, মনে আছে তো আমার জন্য ওই নতুন জবের কথা? চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এটা শুনে অভিনব আকরাম আর বলরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার জন্য সে আগেই একটা ক্যাব বুক করেছিল। টাইগার, এটা নাও। এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম। এটা তোমার ইনলসদের দিয়ে দিও। ওদের গত 7 পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি। এই সব কিছুর জন্য ধন্যবাদ আকরাম, আর তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য। এখন বেরোবে নাকি রিংয়েই দাঁড়িয়ে থাকবে? কিছুক্ষণ পরে গাড়িটা আনান্নার বাড়ির সামনে এসে থামল। অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। নমস্তে মামিজি। নমস্তে বাবাজি। আপনাদের দুজনের জন্য এটা এনেছি। ও ওয়াও, এটা তো দারুণ। এটা খুবই দামি ম্যান। এটা কি? ও প্লিজ, আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে। তুমি কি সত্যিই মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে? আর তুমি এসব এখানে কেন এনেছো? আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছো? তাও আবার চুরি করা লিকার দিয়ে? সরি, কিন্তু আমি কারো ওপর জোর করিনি, আর কিছু চুরিও করিনি। ও সত্যি? তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল? এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য। নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো। অভিনবের মনে হল যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ তার কথা শুনতে রাজি নয়। সত্যি সে আনন্যার সঙ্গে একই বিছানায় ছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সে নিজেই জানত না কিভাবে সে তার ঘরে পৌঁছে গিয়েছিল। যদি জানত, সে কখনো এটা করত না। কিন্তু শেষ পর্যন্ত অভিনব কোনো ব্যাখ্যা দেয়নি। সে জানত তাতে কোনো লাভ হবে না। তুমি কি বোবা? তোমার মুখে কি জিভ নেই? শর্মিলা, এই বসো। অভিনব, তুমি বসো। শর্মিলা তখনও রাগ নিয়ে তার দিকে তাকিয়েছিল। অভিনব বসে পড়ল, আর রাজীব কথা চালিয়ে গেল। তাহলে ওখানে যা হয়েছিল সে সব কিছুই আমরা জানি। এমনকি আনান্যা নিজেও জানে না তার সঙ্গে ঠিক কিভাবে এটা ঘটল। কিন্তু আমার মনে হয় সেখানে খুব বড় কিছু ভুল হয়েছিল। যাই হোক, এখন তোমার আর আনান্যার সম্পর্ক আমরা বদলাতে পারি না। অভিনব যা ঘটেছিল তার জন্য অনুতপ্ত ছিল না। যদি সে আনন্যার সঙ্গে না বেত, তাহলে তখনও আকরামের সঙ্গেও তার দেখা হতো না। আর সে চায়নি বাইরের দুনিয়ায় আনন্যার নাম বদনাম হোক। সেই বিয়ে ভাঙতেও চায়নি। তাহলে অভিনব, তুমি কি কাজ করো? আমি আগে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম, আর আজই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। কথাগুলো ওদের ওপর যেন বোমার মতো পড়ল। শর্মিলা কিছু বলার আগেই রাজীব কথা বলল। অভিনব, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জব খুঁজতে হবে, আর সেটা ভালো জব হতে হবে। তবেই তুমি আইনিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারবে। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। অভিনব উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই শর্মিলার রাগ আবার ফেটে পড়ল, আর সে তার পেছনে কথা বলল। দেখেছ কি ভীষণ এগুয়ে, আর কি ওর ওভার কনফিডেন্স। পকেটে 10 টাকাও নেই, কিন্তু হাঁটে এমন ভাবে যেন জঙ্গলের টাইগার। রাজীব, তোমার কি মনে হয় ওর মতো একজন লুজারকে কেউ জব দেবে? দেবে। আমার কাজের কোনো অভাব নেই। শুনলে? অভিনবের কণ্ঠস্বর শুনে রাজীবও অবাক হয়ে গেল। অভিনব শর্মিলার কাছে এগিয়ে এসে বলল, আমি যদি একটা ভালো জব পাই, তাহলে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন প্রমাণ করার যে আমি আনান্যাকে বিয়ে করার যোগ্য? আরে দেখো কি কনফিডেন্স ইয়ার। এমন কনফিডেন্সকে দূরে ছুঁড়ে ফেলো। আর জব বলতে আমি কাল থেকে কোনো পার্কিংয়ে বসে গাড়ির রিসিট দেওয়ার কথা বলছি না। আমি বলছি একটা প্রপার জব, একটা রিয়েল জব, একটা হাই স্টেটাস জব। আর যদি তুমি কালকের মধ্যে এমন একটা জব পাও, তাহলে আমি হয়তো তোমার কথাটা ভাববো।
শারমিলার মুখ থেকে এই কথা শুনে অভিনবের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। শারমিলা জানতই না অভিনবকে বা তার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে মাথা নাড়ল আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল আর সে জানত এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে। আফটার অল এখন তারা স্বামী স্ত্রী। সে তার ঘরের দরজার কাছে পৌঁছালো। কি? অনেক রাত হয়ে গেছে, আমি আমার বাড়িতে যেতে পারবো না। ঘুমানোর জন্য একটা জায়গা দরকার। তো? তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে, তাই না? তাহলে তুমি আমাকে ঘুমানোর জায়গা দাও। তুমি কি ভাবছো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? জানি না, যা খুশি করো, কিন্তু বাইরে থাকো, নইলে তোমার পা ভেঙে দেব। প্রথমে অভিনব ভয় পায়নি, কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে যাচ্ছিল তখন সে দ্রুত পা সরিয়ে নিল। আনান্যা দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল। চাকরের জায়গা মালিকের ঘরে নয়, ওর জায়গা বাড়ির স্টোর রুমে। এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো, কিন্তু সে আর কী বা করতে পারত। বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল। এরপর কি হবে? অভিনব কোথায় ঘুমাবে? এই বাড়িতে সে কি কখনো সম্মান পাবে? আর আনান্যার পরিবার যখন অভিনবের আসল পরিচয় জানতে পারবে তখন কি হবে? আমি স্বীকার করছি সেদিন আমি মদ্যপ ছিলাম, কিন্তু সে কেন তার ঘরের দরজা খুলে রেখে ঘুমোতে গেল? অভিনব এখনও অনন্যার ঘরের বাইরে দাঁড়িয়েছিল। সে জানত যে অন্য ঘরগুলোতে তার থাকার কোনো জায়গা নেই, তাই অভিনব গেল সেই জায়গায় যেখানে এই বাড়ির দাসীরা ঘুমোতো। সৌভাগ্যবশত সে একটা খালি খাট পেল এবং অভিনব সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ল। অভিনব বুঝতেই পারল না কখন সে ঘুমিয়েছে আর কখন জেগে উঠেছে। সে যত তাড়াতাড়ি সম্ভব তৈরি হয়ে পৌঁছে গেল একে প্রাইভেট লিমিটেডে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বাইরে যান। সে সানির দিকে তাকালো। সানিও তার দিকে তাকিয়ে হাসল এবং বলল, ওহ, দেখো কে এসেছে। এখানে আসার সাহস হলো কিভাবে? সিকিউরিটি! স্যার, এই ছোট লোকটাকে ভেতরে যেতে দিও না। এই শুধু আকরাম স্যারের ঝামেলা বাড়াতে এসেছে। অভিনব, একটা উপদেশ দেব। তোমার দারিদ্রতাকে একটু মেনে নাও এবং সেই অনুযায়ী জীবনে এগিয়ে চলো। তোমার বাবা আকরাম স্যারের গাড়ি চালাতেন, তার মানে এই নয় যে তারা বন্ধু হয়ে গিয়েছিলেন। তোমার বাবা আকরাম স্যারের সামনে পেছনে ঘুরে কোনো লাভ পাননি, তাহলে তুমি কিভাবে সামনে পেছনে ঘুরে লাভ পাবে? সানির কথা শুনে অভিনবের রাগ বাড়ছিল। সানির আচরণে সে বিরক্ত হয়ে গিয়েছিল। চাইলে সে সঙ্গে সঙ্গে জবাব দিতে পারত, কিন্তু সে ভাবল ফোনটা বের করাই ভালো। সে আকরামকে ফোন করতে যাচ্ছিল, কিন্তু তার আগেই। তুমি কি করছো? ও আমার সঙ্গে এসেছে। কিছু বলতে চাইছো? তাহলে যেতে পারো, আমার সঙ্গে এসো। সানির মাথা গরম হয়ে গেল। সেদিন পার্টিতে আর আজ এখানেও অভিনব সানিকে ভুল প্রমাণ করে দিল। আকরাম কি তোমাকে বলেছে আমি এখানে কেন এসেছি? এটা শুনে জেনির কান খাড়া হয়ে গেল। অভিনবের মতো একজন যে এখানে চাকরি চাইতে এসেছে, সে আকরাম স্যারকে শুধু আকরাম বলে ডাকছে। জেনি এই প্রশ্নের উত্তর দিল না। তুমি আমার প্রশ্নের উত্তর দিলে না। জেনি যেভাবে সরি বলল তাতে অভিনব বুঝে গেল যে সে তাকে পছন্দ করে না। এতক্ষণে জেনি টেবিলে রাখা একটি কাগজ তুলে নিল। সেখানে সেই সব চাকরির নাম লেখা ছিল যা অভিনব করতে পারে। আকরাম তাকে অনুমতি দিয়েছিল যে অভিনব যেটা চাইবে সেটা সে বেছে নিতে পারবে। এদের পাশে তারকা চিহ্ন কেন আছে? কেউ ইতিমধ্যেই সেই পদে কাজ করছে, তাই ওই পদগুলো খালি নয়। তুমি কি চা বা কফি নেবে? ম্যানেজার। আমি ম্যানেজারের পদটাই চাই। কিন্তু ম্যানেজারের পদের পাশেও তো তারকা আছে। আমি জানি। তাহলে তুমি কিভাবে এমন পদের জন্য বসতে পারো যেখানে ইতিমধ্যেই কেউ বসে আছে? তুমি কি চাও সেই কর্মচারী চাকরি ছেড়ে দিক? আমি তেমন কিছু বলিনি। তুমি বলো এই লিস্টটা আমাকে কে দিয়েছে? তুমি? হ্যাঁ, কিন্তু জেনি, দেখো, এটা আমার দোষ নয়। তুমি লিস্ট দিলে আর আমি আমার পছন্দের পদ বেছে নিলাম। এখন তুমি ঠিক করবে এরপর কি হবে।
ঠিক সেটাই চাইছিল, যা সে ভাবছিল। আসলে পুরো কোম্পানিটাই তার। সে যত তাড়াতাড়ি সম্ভব সব সামলাতে চেয়েছিল। ঠিক আছে মিস্টার অভিনব, তোমার কিছু তথ্য আমার লাগবে। তোমার অফিস কাল থেকে শুরু হবে। পারফেক্ট, ধন্যবাদ। কিন্তু মন্টি আসার আগে সে কিছুই করতে পারবে না। তাই সে ম্যানেজারের পদটাই চেয়েছিল, যাতে অনন্যা এবং তার বাবা মায়ের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে। সানি এখনও বুঝতে পারেনি অভিনব কি নিতে এসেছিল। অভিনব মনে করল কাল থেকে কাজে যেতে হলে তাকে নতুন কাপড় লাগবে, কাপড়ের সঙ্গে ফোনও বদলানো দরকার। অক্রামের চেকটা তার পকেটে ছিল। এখন অনন্যার বাবা মা এসে গেছে। অভিনব বুঝেছিল যে তাদের এবং হরদেব পালকে দেখাতে হবে যে তাদের বাড়িতে থেকেও দাসীদের ঘরে ঘুমোয়। কিন্তু সে এত সহজে হার মানতে যাচ্ছিল না। সে প্রমাণ করে দেবে যে সেই বিশ্বের সেরা জামাই। অভিনব ব্যাংকে গিয়েছিল তার চেক থেকে টাকা তোলার জন্য। আমি এই চেক থেকে টাকা তুলতে চাই। এরপর তার সঙ্গে দেখা হলো প্রণবের। প্রণব সেই লোকদের একজন ছিল যারা অভিনবের দারিদ্রতা নিয়ে মজা করত। প্রণব নিজেও একজন ব্যাংকার ছিল। সে কোটি টাকার মালিক না হলেও তার যথেষ্ট টাকা ছিল। সে অভিনবকে চিনত, কারণ অভিনব প্রায়ই এই ব্যাংকে ডেলিভারির কাজ করতে আসত। যদিও সে অভিনবের থেকে খুব বেশি এগিয়ে ছিল না, কিন্তু তাদের মধ্যে পার্থক্য ছিল দারিদ্রতা। চেক দিয়ে? তুমি জানো তো এই ব্যাংকে শুধু বড় অঙ্কের টাকাই চেক দিয়ে তোলা যায়। আমার টাকার অঙ্কেটা খুবই বড়, তাই আমি ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাই। তার দরকার নেই, চেকটা দাও। প্রণব অভিনবের সামনে এবং বাকিদের সামনে চেকটা ছিঁড়ে ফেলল। তুমি কি পাগল? তুমি কি করলে? সিকিউরিটি, এই লোকটাকে এখান থেকে বের করে দাও। নকল চেক নিয়ে ব্যাংকে আসার সাহস হলো কিভাবে? তুমি কি ভাবো ব্যাংকাররা বোকা? নিয়ে যাও ওকে। প্রণব এবং বাকিরা অভিনবকে এই অবস্থায় দেখে খুব খুশি হয়েছিল। এখানে কি হচ্ছে? এই কণ্ঠস্বর আর কারো নয়, বলরাজের। সে দূর থেকেই অভিনবকে চিনে ফেলেছিল। বলরাজকে দেখে অভিনবের মনে বল এলো। এখন কেউই তার কোনো ক্ষতি করতে পারবে না। সরি স্যার, আমি জানতাম না আপনি এভাবে এখানে আসবেন। আমি শুধু এই লোকটাকে প্রতারণা করা থেকে আটকাচ্ছিলাম। ওকে ছেড়ে দাও। অভিনব চুপচাপ বলরাজের পেছনে হাঁটছিল। প্রণব এবং বাকিরা বুঝতে পারছিল না কেন বলরাজ অভিনবকে সঙ্গে নিয়ে যাচ্ছে। প্রণবও যখন তাদের পেছনে আসতে লাগলো, বলরাজ বলল, আমি বলেছিলাম আমার সঙ্গে এসো। না স্যার। বলরাজ তার দিকে তাকাতেই প্রণবের পা থেমে গেল। বলরাজের আচরণ দেখে অভিনব ভয় পাচ্ছিল। সে শুধু আশা করছিল লোকজন অভিনবের পরিচয় নিয়ে সন্দেহ করে ফেলে। যদি ও কোনো ভুল করে থাকে তাহলে সেটা ম্যানেজার জানবে। তুমি যদি নিজের লেভেলে অ্যাকশন নাও তাহলে ম্যানেজার রাগ করতে পারেন। জি স্যার, এসো। বলরাজ অভিনবের দিকে তাকিয়ে তাকে ভেতরে আসতে ইশারা করল। দুজনে মিলে ম্যানেজারের কেবিনে ঢুকল। ম্যানেজার তার চেয়ারে বসে কম্পিউটারে কাজ করছিল। বলরাজ দরজাটা জোরে বন্ধ করতেই তার দৃষ্টি দরজার দিকে গেল। সামনে বলরাজকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, মিস্টার বলরাজ, আপনি এখানে? আপনাকে তো আমাকে ডাকতে হতো। বসুন প্লিজ। বলুন, আমাকে কি করতে হবে? এখানে অন্য কাজে এসেছিলাম, কিন্তু বাইরে যা দেখলাম মনে করলাম আগে এটা নিয়ে কথা বলা উচিত। বলুন, আপনি জানেন এই লোকটা কে? তার চোখ ধীরে ধীরে অভিনবের মুখ থেকে আঙুলের আংটির দিকে থামল। আংটির চিহ্ন দেখতেই ম্যানেজারের মুখ হা হয়ে গেল। ও মাই গড, এটা কি টাইগার? কে? ও সেই টিমের শেষ সদস্য, আর আপনি সেই টিমের ক্যাপ্টেন টাইগার। আমি ভীষণ দুঃখিত, আমাকে ক্ষমা করুন। টাইগার, আমি আপনার জন্য কি করতে পারি?
এর কোনো প্রয়োজন নেই। শুধু একটা জিনিস মনে রেখো, আর কেউ যেন না জানে যে আমি টাইগার। জি স্যার। টাইগার, আপনাকে দেখে খুব ভালো লাগলো। এখন যেহেতু আপনি ফিরে এসেছেন, আপনি অবশ্যই আমাদের সমস্যার সমাধান করে দেবেন। সেটা তো করবই, কিন্তু প্রথমেই আপনাকে আপনার স্টাফদের একটা শিক্ষা দিতে হবে, কারণ আমি যদি আমার নিজের স্টাইলে শিক্ষা দিই তাহলে আপনি জানেন কি হতে পারে। কি হয়েছে, তারা কি করেছে? আর অভিনবের সঙ্গে যা যা হয়েছে সে সব কিছুই সে ম্যানেজারকে বলল। ম্যানেজারের রক্ত গরম হয়ে গেল। এক কালো চশমা পরা মানুষ দাঁড়িয়েছিল। তার চোখে সানগ্লাস এবং গলায় সোনার চেন ছিল। আমরা এখনই খবর পেলাম যে টাইগার ফিরে এসেছে। আপনি যদি বলেন। এখন না, সে তো মাত্র এসেছে, তাকে একটু লাফাতে দাও। আর হ্যাঁ, এবার ভুলেও তাকে খাঁচায় ভরার ভুল করো না। এখন দেখা যাক কি হতে চলেছে। ম্যানেজার প্রণবের সঙ্গে কি করবে, আর এই মানুষটাকে যে শুধু টাইগারের নাম শুনেই নতুন প্ল্যান বানাতে শুরু করেছে। টাইগার যখন ম্যানেজার জানতে পারল প্রণব অভিনবের সঙ্গে কি করেছে, তার রক্ত ফুটতে লাগলো। যদিও তার মাথা ব্যাংকের কম্পিউটার চালাতো, আজ তার হৃদয় থেকে গুলি বেরোচ্ছে। তার সাহস কিভাবে হলো? আমি এখনই ওকে দেখে নিচ্ছি। সে প্রণবকে গুলির গতিতে তার কেবিনে আসতে বলল। ঠিক তখনই প্রণব এসে গেল। তুমি কি করেছো? কে তোমাকে বলেছিল এই ভদ্রলোকের আনা চেক ছিঁড়তে? স্যার, এই লোকটা একটা ডেলিভারি বয়। নকল চেক নিয়ে ব্যাংকে এসেছে। আমরা বুঝি লটারির দোকান চালাই, আর আমি কম্পিউটারে চেকের তথ্য দেখেছি, কোনো ডেটা ম্যাচ করেনি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, তুমি জানো এই ডেলিভারি বয় যে চেক এনেছে তা কার? আকরাম স্যারের। কি স্যার? হ্যাঁ, আর তুমি তার সঙ্গে যা করেছো সেটা এক ব্যাপার, কিন্তু জানো আকরাম স্যার জানতে পারলে তিনি তোমার সঙ্গে কি করবেন? চেকটা কোথায়? স্যার, এই নিন চেক। সাহস তো কম নয় তোমার। এখন একটা কাজ করো, টেপ দিয়ে চেকটার প্রতিটা টুকরো জোড়া লাগাও, সাবধানে। জি স্যার। আর এই কাজটা শেষ হলেই তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। তুমি ফায়ার্ড। স্যার, কিন্তু আমি কি করেছি? আমি যে বললাম তোমাকে ফায়ার করছি তা শুনলে, কিন্তু তার আগে আমি কি বললাম সেটা শুনলে না। যদি জানতো টুকরো জোড়া লাগাতে হবে তাহলে এতটা ছিঁড়তই না। প্রণব ম্যানেজারের দিকে তাকাল। এই চেক আকরাম স্যারের, ঠিক মতো জোড়া লাগাও। আর যদি একটু ভুলও করো, আমি তোমাকে এমন লাথি মেরে বের করব যে পৃথিবীর কোনো ব্যাংকেও আর চাকরি পাবে না। বের হও। প্রণব নার্ভাস হয়ে অভিনবের দিকে তাকাল। চেকটা আকরামের আর ম্যানেজারের ভাষা, এই দুটোর ধাক্কায় সে স্তব্ধ। সে তারপর চেকের টুকরোগুলো জোড়া লাগাতে শুরু করল। অভিনবের মনে হলো সে তো অভিযোগ নিয়ে ম্যানেজারের কাছে এসেছে, কিন্তু কে জানে এর আগে অভিনবকে প্রণব এমনভাবে কত অপমান করেছে। এদিকে প্রণবের মাথায় ঢুকছিল না কেন বলরাজ আর ম্যানেজার এক জীর্ণ ডেলিভারি বয়কে সাহায্য করছে। অবশেষে প্রণব অনেক কষ্টে চেকটাকে জোড়া লাগাল। আমি সত্যিই খুব দুঃখিত। তা টাইগার এত বছর কোথায় ছিলেন? আপনি বলুন, আমার বাবার সঙ্গে কিভাবে যুক্ত? আমি তার টিমের একজন সদস্য। শোনো, টাইগার ফিরে এসেছে ঠিকই, কিন্তু মন্টি আসা পর্যন্ত কেউ যেন কোনোভাবে পি না পায়। ঠিক কথা স্যার। আমাদের সিংহদের দলে একটা নেকড়ে ঢুকে পড়েছে, আর সে আমাদের সব তথ্য শত্রুদের দেবে। তাই সাবধানে থাকতে হবে টাইগার। নেকড়ে মানে গুপ্তচর? হ্যাঁ, মন্টি তোমাকে সব বিস্তারিত বলবে। তার আগে তুমি গুহা থেকে বেরোবে না, আর বের হলেও অন্ধকারেই থাকবে। এই মাঝে আমরা খুঁজে বের করব তোমার বাবা সঞ্জয়ের খুনিকে, আর এই নেকড়েকেও।
অভিনবের মাথায় একটাই নাম ঘুরছিল, মন্টি। যেভাবে রানা সঞ্জয়কে বিশ্বাসঘাতকতা করেছিল, অভিনব নিশ্চিত ছিল মন্টিও তার বাবার পথেই হাঁটবে। রানাকে নিজেদের লোক ভাবার জন্য সে লোকগুলোর ওপর করুণা হলো। এই দলে আর কে কে আছে যাদের সঙ্গে আমার দেখা হয়নি? তুমি আমার সঙ্গে আর আকরামের সঙ্গে তো দেখা হয়েছ। দেখো, এরা বাকিরা ইক্কা, পার্কার, অ্যালাইনা, 3 জন বাকি। অ্যালাইনা মানে আমাদের দলে একটা মেয়েও আছে। হ্যাঁ, তার আগে তার মা এই জায়গায় ছিলেন, তিনি 1 বছর আগে মারা গেছেন, তাই এখন অ্যালাইনা তার জায়গায়। সে শুধু একটা মেয়ে নয়, সে আগুন, হাঁটতে থাকা অঙ্গার, ঝড়। অ্যালাইনার মতো মেয়ে আমি জীবনে দেখিনি। তার কাছে সৌন্দর্য, বুদ্ধি আর তেওয়ার 3টাই আছে। আমি কিছুই বুঝতে পারছি না। সে খুব জেদি। তার জেদ আমার নিজের জেদকেও ছোট করে দেয়। টেকনিক্যালি সে আমাদের গ্রুপের একমাত্র মেয়ে, কিন্তু তাকে হারানো এটা আমাদের দলের কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। এটা শুনে অভিনব বুঝে গেল বলরাজ কাকে ইঙ্গিত করছে। অ্যালাইনাকে বোঝানো যে সে টাইগার, এটা অভিনবের জন্য খুব কঠিন হতে চলেছে। কিন্তু অভিনব এই চ্যালেঞ্জটা উপভোগ করছিল। অ্যালাইনার সাথে দেখা করার ইচ্ছে তার আরও বাড়ছিল। ঠিক তখনই ম্যানেজার ডি কে বলল, তুমি খুব শীঘ্রই তার সাথে দেখা করবে, কিন্তু সে তোমার সাথে দেখা করবে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় না টাইগারের পক্ষে তাকে বোঝানো খুব কঠিন হবে। এই ছেলেটা আমার ভাবনার থেকেও আলাদা। ডিকের কান খাড়া হয়ে গেল। বলরাজ স্যার, মনে হচ্ছে টাইগার আপনাকেই রিংয়ের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? এটা শুনে বলরাজ হো হো করে হেসে উঠল এবং মাথা নেড়ে হ্যাঁ বলল। আচ্ছা টাইগার, এখন তোমার কত টাকা দরকার? আমি দিয়ে দিচ্ছি। পরে আকরাম স্যারের অফিস থেকে চেকটা রি-ইস্যু করিয়ে নেব। এখনই আমার 1 কোটি টাকা দরকার। 49 কোটি আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। ঠিক আছে, করে দিচ্ছি। এটা শুনে ডিকে তার টাকার ব্যবস্থা করতে বেরিয়ে গেল। এই অ্যালিনার ব্যাপারে তুমি আর কি জানো? সে যেই হোক, আমি সবই জানি, কিন্তু একই সাথে কিছুই জানি না। বলরাজ, তুমি বুঝছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। শুধু তাকে রাগার সুযোগ দিও না, আর তার পেছনে কোনো কুকুরের মতো লেজ নেড়ে ঘুরবে না, আর কখনো মজা করবে না। সে জোকস করা লোকজনকে মেরে ফেলে। আচ্ছা, এখন তোমার একটা গাড়ি দরকার টাইগার। আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি, সোজা গ্লো মোটরসে চলে যাও, তোমার জন্য একটা গাড়ি অপেক্ষা করছে। টাকা আমি এখনই দিয়ে দিচ্ছি। তুমি দায়িত্ব নেওয়ার পর আমাকে ডাবল দিয়ে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। সে ব্যাংক থেকে টাকা নিয়ে নিল। তাড়াহুড়োয় সে বলরাজকে জিজ্ঞেস করতেই ভুলে গেল বলরাজ তার জন্য কোন গাড়ি বুক করেছে। ভেতরে ঢুকতেই সে দেখল শোরুম ম্যানেজার দরজায় দাঁড়িয়ে কারো জন্য অপেক্ষা করছে। মিস্টার অভিনব গ্রেওয়াল স্যার, দয়া করে আসুন, চলুন। কিছুক্ষণ পর অভিনব এক গ্যারেজে পৌঁছাল। ম্যানেজার তাকে তার গাড়ির কাছে নিয়ে গেল। এই গাড়িটাই আমি কাগজপত্র তৈরি করাচ্ছি, ততক্ষণ আপনি গাড়িটা দেখে নিন। এটা খুবই দামি গাড়ি ছিল। বলরাজ ইচ্ছা করে এটাকে পুরনো সাজিয়ে দিয়েছিল, যাতে অভিনবকে দেখে কেউ সন্দেহ না করে। কিন্তু গাড়ির ভেতরে তাকাতেই অভিনবের খুব ভালো লাগলো। হ্যালো অভিনব, তুমি গাড়ি কিনছো?
তুমি কে আর কি চাই তোমার? আরে আমি চাহা, তোমার স্ত্রীর বান্ধবী। আকরামের পার্টিতে অভিনব চাহাতকে দেখেছিল, যদিও কথা হয়নি, কিন্তু পার্টি জুড়ে সে অভিনবের দিকে তাকিয়েই ছিল। সে নিশ্চিত ছিল অভিনব আসলে যা দেখাচ্ছে সে তেমন নয়। আর প্রশ্নটা, তুমি এখানে গাড়ি কিনতে এলে কি করে? অনন্যা তো বলেছিল তুমি গরিব। আমি গরিব, এটা আমি আমার বসের জন্য কিনছি। চাহাত একটু তাকিয়ে রইল। নিশ্চিত তুমি মিথ্যে বলছো না? কেন আমি মিথ্যে বলবো? জানি না, একটা কাজ করি, অনন্যাকেও এখানে ডেকে নিই। সে দূর থেকে হলেও তোমাকে গাড়িতে দেখলে খুব খুশি হবে। না না, তাকে এখানে কি দরকার? তাকে বিরক্ত করে লাভ কি? তুমি বলো, আমি তোমার জন্য কিছু করতে পারি কি? তুমি আমাকে একটা ট্রিট দিতে পারো। আমাকে ট্রিটে নিয়ে যাবে না? দেখো, আমি তোমার স্ত্রীর বান্ধবী, আর আমি মনে করি না তুমি আমাকে না বলবে। অভিনব কিছু বলার আগেই চাহাত গাড়ির দরজা খুলে পাশের সিটে গিয়ে বসে পড়ল। ঠিক তখনই ম্যানেজার কাগজগুলো নিয়ে এসে অভিনবের হাতে দিল। অভিনব ড্রাইভিং সিটে গিয়ে বসল। সে জানত চাহাত নিজেও একটি ধনী পরিবার থেকে আসে, তাই সে ঠিক করল তাকে আকরামের কোনো একটি হোটেলে নিয়ে যাবে। পুরো পথে চাহাত অভিনবের দিকেই তাকিয়েছিল। অভিনব বুঝতে পারছিল না সে আসলে কি চাইছে। অভিনব গাড়ি নিয়ে আকরামের হোটেলের নিচে এসে পার্ক করল। ব্যবসাতে আকরাম কারো কথা শোনে না, বুঝলে? আচ্ছা, পরে ফোন করছি। টাইগার। ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল। সে দেখল আকরাম ফোন করেছে। আকরাম! হ্যালো টাইগার, কি হয়েছে? তোমার গাড়িকে আমার অফিসের নিচে আসতে দেখলাম। সব ঠিক আছে তো? আসলে আমি হোটেলে কারো সাথে লাঞ্চ করতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। একটা কাজ করো, আগে আমার অফিসে উঠে আসো। আমি তোমাকে আমার ভিআইপি কার্ড দিয়ে দিচ্ছি। তোমরা দুজনেই ভিআইপি ট্রিটমেন্ট পাবে। কি হলো, চলবো না? তুমি একটু অপেক্ষা করো, আমার কিছু জরুরি কাজ আছে। তাকে যেতে দেখেই চাহাত বুঝে গেল যে এই জায়গাটা আকরামের অফিস। কিন্তু অভিনব সেখানে কি করতে যাচ্ছে, আর আকরামই বা তাকে উঠতে বলল কেন? অভিনবকে নিয়ে চাহাতের সন্দেহ আরও বাড়ছিল। চাহাত কি অভিনবের আসল পরিচয় জেনে ফেলবে? যখন চাহাত অভিনবকে নিয়ে সন্দেহ করছিল, তখন অভিনব পৌঁছে গিয়েছিল আকরামের কেবিনে। অভিনব ঢুকতেই আকরাম তার কার্ড বাড়িয়ে দিয়ে বলল, টাইগার, ওয়েলকাম। সব ভালো? সব ঠিক আছে? এই নে ভিআইপি কার্ড, মজা কর। থ্যাংক ইউ। সে নিচে এসে দেখল চাহাত হোটেলের বাইরে শেডের নিচে দাঁড়িয়ে আছে। চলবে? দুজনেই হোটেলের ভেতরে ঢুকে একটি টেবিলে বসল। অভিনব ইচ্ছে করেই চাহাতের চোখের দিকে তাকানো এড়িয়ে যাচ্ছিল, আর সেই সময় চাহাত তাকে একদৃষ্টিতে দেখেই চলেছিল। সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তুমি কি এই অফিসে কাজ করো? কিছু অর্ডার করি, খুব খিদে পেয়েছে, একটু দাঁড়াও। ওয়েটার! চাহাতের প্রশ্নটা এড়িয়ে গেল অভিনব। হ্যালো স্যার। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, একদম না। কেন কিছু লুকাবো? তেমন কিছু না। ও, এক সেকেন্ড। অভিনব আর চাহাত ওয়েটারের কাছে অর্ডার দিল। ওয়েটার চলে গেল, কিন্তু চাহাত তার প্রশ্ন ভুলে যায়নি। তো তুমি কি করো? আমি একে প্রাইভেট লিমিটেডে ছোট একটা চাকরি করি, এটাই। ওটা তো আকরমজির কোম্পানি, তাই না? হ্যাঁ, ঠিকই। হ্যালো গর্জিয়াস, তুমি খুব সুন্দর। আসতে চাইনি, কিন্তু মন মানল না। একটা ভালো ট্রিট অফার করতে পারি? দেখছো না, ও ইতিমধ্যেই আমার সঙ্গে ডেটে আছে। ও সত্যি? আমি ভেবেছিলাম তুমি ওর ছোট ভাইটাই কিছু। এখন তুমি বললে যে তুমি ওর সঙ্গে ডেটে আছো, তাই ভদ্রভাবে বলছি, গেট লস্ট। অভিনব এক মুহূর্তের জন্য চুপ করে রইল। সে দেখতে চাইল এই লোকটা আর কত নিচে নামতে পারে। সেই সময় ছেলেটা চাহাতের পেছন দিয়ে ঘুরে বলল, তুমি এত সুন্দর যে মনে হয় একটা ভালো পরিবারের মেয়ে।
মাইন্ড করো না, তোমার এমন লোকেদের সঙ্গে ডেটে যাওয়া উচিত না। স্ট্যান্ডার্ড খুব গুরুত্বপূর্ণ, রাইট? এ তোকে জ্ঞান দিতে বলেছে, হ্যাঁ? এখন বের হয়ে যা। তুমি আমার সঙ্গে চলো, ট্রাস্ট মি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বলছি তোমার এমন ডাউন মার্কেট ছেলেদের সঙ্গে থাকা উচিত না, যার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে। এবার অভিনব আর নিজেকে ধরে রাখতে পারল না, ছেলেটা সীমা ছাড়িয়ে গেছে। অভিনবের বাবার কথা উঠতেই অভিনব আর কারো কথা শুনতে রাজি ছিল না। তার বাবার বিষয়ে একটা কথাও সে সহ্য করতে পারত না। কি বললি? তার বাবা তাকে জন্ম দিয়ে ফেলে রেখে গেছে? তোমার বাবা তোমায় কি শিখিয়েছে? যে ছেলে এতক্ষণ অভিনবের সামনে দাপট দেখাচ্ছিল, সে একটাও শব্দ করতে পারছিল না। তার চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। এসব কি হচ্ছে এখানে? এটা একটা নামি হোটেল, মাছের বাজার না। ম্যানেজার, তোমাদের হোটেলে কেমন লোকজন আসে? দেখুন আমাকে কত মেরেছে, দেখুন আমার নাক মুখ ভেঙে দিয়েছে। ম্যানেজার প্রথমে সেই ছেলেটার দিকে তাকালো, তারপর অভিনবের দিকে। অভিনব নিজের কথা বলার আগেই ম্যানেজার বলল, আমাদের ভিআইপি কাস্টমারের গায়ে তোমার সাহস হলো হাত তোলার? ও আমাদের হ্যারাস করছিল, আমি তো ওর সঙ্গে কথাই বলছিলাম না। বারবার সতর্ক করার পরও পিছাইনি। আমার বাবাকে দিয়ে বাজে কথা বলছিল। এটা কি সত্যি? মিথ্যে বলছে। শুধু এই ছোট ব্যাপারটার জন্য আপনি ওর সঙ্গে এমন ব্যবহার করলেন? যাই হোক না কেন, আপনাকে প্রথমে ওর কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা? আমি ক্ষমা চাইবো? ও আমার আর আমার বন্ধুর কাছে ক্ষমা চাইবে? চুপচাপ ক্ষমা চাও। তুমি জানো না আমি কে? ক্ষমা না চাইলে এই হোটেল থেকে বের হতেও দেব না। পরিস্থিতি আরো খারাপ হচ্ছিল। তার আগেই যাতে ব্যাপারটা বেশি বাড়ে না, চাহাত এগিয়ে এসে বলল, আসলে এটা অভিনবের দোষ না। এই লোকটা আমাকে হ্যারাস করার চেষ্টা করছিল। অভিনব আর আমি শুধু লাঞ্চ করতে এসেছিলাম। যাই হোক ম্যাডাম, ওকে ক্ষমা চাইতেই হবে। অভিনব বুঝে গেল কেন ম্যানেজার তার সঙ্গে এমন ব্যবহার করছে। আসলে সে অভিনবকে তার পোশাক দেখে বিচার করছিল। অন্য কোনো উপায় না দেখে অভিনব তার পকেট থেকে আকরামের থার্ডটি বের করে ম্যানেজারের দিকে বাড়িয়ে দিয়ে বলল, জানেন এই কার্ডটা কে দিয়েছে? কার্ডে লেখার নামটা পড়ুন, বুঝতে পারবেন কি সিদ্ধান্ত নেওয়া উচিত। ম্যানেজার কার্ডটা নিয়ে ভালো করে দেখল। নামটা পড়তেই তার চোখ বড় হয়ে গেল। যদি অভিনবের কাছে আকরামের কার্ড থাকে, তবে সে বুঝল যে অভিনবের আকরামের সঙ্গে সম্পর্ক আছে। কথা বলার আগে বাড়ি গিয়ে তোমার মায়ের কাছ থেকে শিখে এসো কিভাবে মেয়েদের সম্মান করতে হয়। এই বলে অভিনব চাহাতকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তারা গিয়ে গাড়িতে বসলো, কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছিল না। এত কিছু ঘটার পর অভিনব জানতে চাইছিল চাহাতের মনে কি চলছে, কিন্তু সে নিজে থেকে জিজ্ঞেস করতে চাইছিল না, যাতে চাহাত তার উপর সন্দেহ না করে। তুমি ঠিক আছো? তোমার মুড আর লাঞ্চ দুটোই নষ্ট করে ফেলেছি, সরি। চাইলে আমরা অন্য কোথাও গিয়ে খেতে পারি। ওকে, আমি পুরো দিনই ফ্রি। এটা শুনে অভিনব গাড়ি ঘুরিয়ে আরেকটা হোটেলের দিকে নিয়ে গেল। কিছুক্ষণ পর সে হোটেলের সামনেই গাড়ি থামালো। অভিনব উপরের বোর্ডের দিকে তাকিয়ে চাহাতকে নিয়ে ভেতরে ঢুকল। অভিনব জানত এই হোটেলটা দিকপালের, আর দিকপাল হোটেলের পাশাপাশি বিশাল একটা মাফিয়া গ্রুপ চালায়। যেমন টাইগার নামটা মাফিয়া ওয়ার্ল্ডে বড় ছিল, ঠিক তেমনই দিকপালের নামও যথেষ্ট বড়। টাইগারের মতোই দিকপালেরও প্রচুর টাকা আর ব্যবসা ছিল। অনেকভাবে তারা একে অপরের শত্রু ছিল। অভিনবের মনে হচ্ছিল এখানে হয়তো তার সঙ্গে দিকপালের দেখা হয়ে যেতে পারে। তো তুমি ঠিক করেছো যে তুমি তোমার সম্পর্কে কিছুই বলবে না? কি ব্যাপারে? আসলে সে বুঝতে পারছিল কেন চাহাতের সন্দেহ বাড়ছে। আরে বলো না, এত কি বড় সিক্রেট আছে? কি জানতে চাও? আমি তোমাকেই জিজ্ঞেস করছি, তোমাকে নিয়েই তো জিজ্ঞেস করবো, তাই না? আমার বলার মতো কিছুই নেই বলে অভিনব চারদিকে তাকাতে লাগলো চাহাতকে এড়ানোর জন্য। এই সময়ে দিকপাল বসের নাম শুধু গুরগাঁওয়ে না, পুরো ভারতেই ছড়িয়ে আছে। টাইগার যখন থেকেই মার্কেট থেকে গায়েব, টাইগারের নামও গায়েব।
তখনই তার চোখ পড়ল কয়েকজন লোকের ওপর, যারা নিজেদের মধ্যেই খুব সিরিয়াস আলোচনা করছিল। তারা টাইগারকে নিয়ে এমনভাবে কথা বলছিল কেন সে বুঝতে পারল না। বলো অভিনব, তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? না, কেন লুকাবো? টাইগার গায়েব হয়নি, টাইগার বেঁচে আছে এবং খুব শিগগিরই ফিরে আসবে। জনি, আমি বলেছিলাম এত খাস না, সামলাতে পারো না। কি সব আজে বাজে বলছো? কি ডেয়ারিং এদের! দেখপালের হোটেলে বসে টাইগারকে নিয়ে কথা বলছে। হয় এরা নেশা করেছে, নয়তো খুব সাহসী। আজে বাজে? তুমি আজে বাজে বলছো? টাইগারের সঙ্গে ডিকপালের তুলনা? হুইস্কির সঙ্গে দেশি মদের তুলনা হয়? আমি বলছি টাইগার বেঁচে আছে এবং সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। জনি নামের এই লোকটার কথা শুনে অভিনবের গায়ে কাঁটা দিল। সে জানতে চাইছিল জনি মিথ্যে হাওয়ায় কথা বলছে নাকি সত্যি কোনো তথ্য তার কাছে আছে। এরপর কি হতে চলেছে? অভিনব কি সত্যিটা জানতে পারবে? আর চাহাত কি অভিনবের মুখ থেকে সত্যি বের করে আনতে পারবে? কোনো এক কারণে চাহাতের মনে হচ্ছিল অভিনব তার কাছ থেকে কিছু লুকোচ্ছে। অন্যদের মতো সে অভিনবের পোশাক দেখে বিচার করছিল না, বরং তার চোখ ছিল অভিনবের মুখের দিকে। অভিনব, অভিনব, হ্যাঁ, তুমি কিছু বলছিলে? তুমি কি আমার বন্ধুকে মিথ্যে বলছো? কোন বন্ধু? অনন্যা। হ্যাঁ, অনন্যা। না, আমি কেন মিথ্যে বলবো ওকে? তেমন কিছু না। কিন্তু জানো চাহাত, আমার খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, আমাকে এখনই বেরোতে হবে। তুমি জানো তো আমি অনন্যার হাজব্যান্ড। আমি বাড়িতে একটু দেরি করে পৌঁছালেই সে আমায় মেরে ফেলবে। সন্দেহ করতে শুরু করে। সন্দেহ? ও তো তোমাকে পছন্দই করে না। তোমার কি হওয়ার কোনো মাথা ব্যথাই নেই? তাহলে কেন তোমার ওপর সন্দেহ করবে? হ্যাঁ জানি, কিন্তু তবুও আমাকে যেতে হবে। তোমাকে বাড়ি ছেড়ে আসবো। আবার কবে দেখা হবে? অভিনব কোনো উত্তর দিল না এবং চাহাতকে নিয়ে হোটেলের বাইরে বেরিয়ে এলো। সেই লোকদের কাছে পৌঁছাতেই অভিনব দেখল তারা সেই ছেলেটাকে মারছে। ওকে কেন মারছো? তোমার কি? আমারই তো তাই দাঁড়িয়ে আছি। যদি সারা জীবন দাঁড়িয়ে থাকতে চাও তাহলে চুপচাপ এখান থেকে চলে যা, নয়তো ওর মতো তোকেও লম্বা করে শুইয়ে দেব। আরে, এই লাইনটা তো আমি বলবো ভাবছিলাম। এখন যেহেতু তুমি আমার লাইন চুরি করেছো, মারও বেশি খাবে। হিরো হওয়ার চেষ্টা করছো কেন? গুড়গাঁওয়ে হিরোগিরি চলে না। চুপচাপ চলে যা, না হলে একটার বদলে দুটো কবর খুঁড়তে হবে। অভিনব কোনো উত্তর দিল না, সে শুধু তাদের দিকে তাকিয়ে গণনা করছিল। যখন সেই ছেলেটা এক পা পিছিয়ে গেল, তখন অভিনব গণনা শেষ করে বলল, কবর খুঁড়তে বলো। 4টা কবর রেডি রাখতে। 2 জন মানুষ এসে 4 জনকে মারবে। অভিনব পুরো প্রস্তুত ছিল। চোখের পলকে সে সময় আর মুহূর্ত দুটোই বদলে দিল। জনি নামে সেই ছেলেটার তো আর বাঁচার কোনো আশা ছিল না। সে নিজেই অবাক হয়ে দেখছিল অভিনবের এই রূপ। তার কাছে অভিনব যেন ঈশ্বরের মতো লাগছিল। অভিনব যখন তাদের লিডারকে একদম শেষ করে দিল আর সে ব্যথায় কাতরাচ্ছিল, তখন জনি বলল, ভাই আপনি কে আর আমার প্রাণ কেন বাঁচালেন? অভিনব কোনো উত্তর দিল না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইল। লোকটা অধীর অপেক্ষা করছিল উত্তরের জন্য। আমি কে তা বলবো, তবে আগে প্রতিশ্রুতি দিতে হবে আমার পরিচয় কাউকে বলবে না। অভিনব তার প্রাণ বাঁচিয়েছে, এই ছোট্ট গোপন কথাটা অন্তত অভিনবের জন্য সে রাখতে পারত। টাইগার! এটা বলে অভিনব 2 পা পিছিয়ে গেল। জনি এটা শুনে চোখ বড় করে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না সে যা দেখছে সেটা স্বপ্ন নাকি সত্যি।
অভিনব চলে যাচ্ছে আর জনির চোখ না পিটপিটিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অভিনব পৌঁছালো হারদেব পাল সিংয়ের বাড়ি। বাড়িতে ঢুকতেই রাজীব, শর্মিলা আর বাকিরা খুব গুরুতর একটা বিষয় নিয়ে আলোচনা করছিল। বুঝতে পারছি না কি করব। আমাদের গৌরবের সঙ্গে কথা বলা উচিত, যাতে ও কমপক্ষে আকরামের সঙ্গে আমাদের ব্যাপারে কথা বলে। এখন শুধু ওই কিছু করতে পারে। কিং কর্পোরেশনসের সাপোর্ট না পাওয়া পর্যন্ত আমাদের কাজ হবে না। ঠিক তখনই অভিনব বাড়িতে ঢুকল। পুরো কথা সে বুঝল না, কিন্তু যতটুকু শুনল তাতেই বুঝে গেল আনান্যার কোম্পানি বড়সড় সমস্যায় পড়েছে। আমার মনে হয় পপক্লিন হোল্ডিংসের সাপোর্ট নেওয়াই ঠিক হবে। তুমি কি বলছো? এই দুইটা কোম্পানি টাইগার চালায়, আর আমাদের মতো মানুষ টাইগারের কাছে সরাসরি যেতে পারবে না। আজ পর্যন্ত কেউ টাইগারকে দেখেও নি, তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে দেখা করব? হয়তো চিরাগে কাজটা করে দিতে পারবে। একটা কাজ করি, আনান্যা আর চিরাগের বিয়ে ঠিক করে দিই। যাই হোক, অভিনব আমাদের জন্য কখনো কিছু করেছে নাকি? অভিনব মুখে হাসি এনে বলল, যদিও সে খুব ক্লান্ত ছিল, তবু সে চাইছিল না এরা বুঝুক সে কি করেছে। নমস্তে। অভিনব নামাস্তে বলতেই শর্মিলা, আনান্যা আর রাজীব তার দিকে তাকালো। তাদের চোখে অদ্ভুত এক রাগ ছিল। এই চোখ দেখে অভিনব হতবাক হয়ে গেল। সে জানত এরা তাকে ভালোভাবে নেবে না, কিন্তু আজ তাদের চোখে রাগ দেখে অভিনবের মনে অদ্ভুত লাগল। এরপর কি হতে চলেছে? সবাইয়ের কেন অভিনবের উপর রাগ? আর অনন্যা কোন সমস্যায় পড়েছে? অভিনব কি তার সমস্যা সমাধান করতে পারবে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড, শুধু পকেট এফএম এর ইউটিউব চ্যানেলে। আর দ্য রিটার্ন অফ টাইগারের সব এপিসোড শুনতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন।